আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় কে কোথায় হেলে পড়ছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আলোচনার বিষয়ে কে কোথায় হেলে পড়ছে এটি নিয়ে গত কয়েকদিন ধরেই খুব আলোচনা চলছে সংবাদ মাধ্যমে। এনসিপির দিকে যাচ্ছে নাকি বিএনপির দিকে যাচ্ছে না জামায়াত ইসলামের দিকে যাচ্ছে, এইটি এখনো চূড়ান্ত নয় বা পরিষ্কারও নয়। আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই, গণ অধিকার পরিষদ আসলে কোন দিকে হেলে পড়ছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, গণ অধিকার পরিষদ তো কোনো গাছ কিংবা দালান কোঠা নয় যে আসলে মানে ডানে বা বামে বা সামনে পিছনে হেলে পড়বে। মানে আপনি আসলে হেলে পড়া মানে কি, মানুষ তো ঝুঁকে যায় কোন দলের দিকে হেলে পড়া, সাধারণত আমরা বোঝাই যে কোন দল কোন দিকে হেলে পড়ছে। আমি সেখানে আসবো। তো বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, বিগত সময়ের নির্বাচনী যে আমাদের সংস্কৃতি, যে বিগত সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তো তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচন যেহেতু একবারই সন্নিকটে, আশা করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনের জোট মহাজোটের একটা আলোচনা প্রত্যেকটা দলের মধ্যেই কিন্তু চলমান। সেটা বিএনপি বলেন, জামাত বলেন বা আমরা গণ অধিকার, এনসিপি, সবার মধ্যেই এই আলোচনাটা চলমান রয়েছে। আসলে কে কোন দলে যাবে, কোন ব্লকে যাবে, না নিজেরাই ব্লক তৈরি করবে, এটা নিয়ে এখনও কনক্রিট কোনো সিদ্ধান্ত আমি মনে করি কারো পক্ষ থেকেই বোধহয় আসে নাই। বাট প্রত্যেকেই এখনও আলোচনার টেবিলে আলোচনা চলমান রেখেছে। তো আমরা গণ অধিকার পরিষদ আগে থেকে বলে আসছি যে আমরা এখন পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি, তবে সেটা নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আসলে আমরা কোন দিকে যাব। তবে দু একদিন ধরে গণমাধ্যমে বেশ কিছু নিউজ বা খবর আসছে এভাবে যে এনসিপির নেতৃত্বে নির্বাচনী জোটে গণ অধিকার পরিষদ থাকবে বা থাকতে পারে, এরকম একটা। আমরা আসলে এই জায়গায় একবার স্পষ্ট করে দিয়েছি যে আসলে এনসিপির নেতৃত্বে কোনো জোটে গণ অধিকার পরিষদ যাবে না। তবে এরকম যদি হয় যে গণ অধিকার এনসিপির নেতৃত্বে, যৌথ নেতৃত্বে নির্বাচনী জোট বা ভোটের জোট, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই আলোচনাটা আমাদের মধ্যে এখন পর্যন্ত রয়েছে যে গণ অধিকার এনসিপি যৌথ নেতৃত্বে নির্বাচনী কোনো জোট বা মোর্চা এরকম করা যায় কিনা, আমরা এই আলোচনাটাও আমাদের মধ্যে রেখেছি। কারণ আমরা মনে করি যে এনসিপির সাথে আমি জোট করে আমার ফায়দাটা কি? এনসিপি তো আমাকে এমপিও বানাতে পারবে না, মন্ত্রীও বানাতে পারবে না, কারণ এনসিপি তো নিজেই যে এমপি হবে এর তো নিশ্চয়তা নেই। তো সুতরাং এনসিপির সাথে গিয়ে বা এনসিপির নেতৃত্বে জোটে গিয়ে আমার ফায়দাটা কি, আমার লাভটা কি? তা আমি তো আসলে কোনো লাভ দেখি না। তো এই জন্য এনসিপির নেতৃত্বে কোনো জোটে আমরা যাব না। বরং আমরা এনসিপিকে বলেছি যে আমরা যদি জয়েন্টলি কিছু একটা করতে চাই বা করার মানসিকতা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা রাজি আছি এবং আমরা এ বিষয়ে সর্বোচ্চ ফ্লেক্সিবল, আমরা আমাদের দরজা ওপেন আছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে আমরা এক দল করার বিষয়ে একটা আলোচনা শুরু করেছিলাম আমরা, এবং এখানে সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম দেশ ও জাতির কল্যাণে। আমরা মনে করেছি যে আসলে এদেশের মানুষ গতানুগতিক রাজনৈতিক বৃত্তগুলোর বাইরে একটা নতুন রাজনৈতিক বৃত্ত বা রাজনৈতিক ব্লক, তৃতীয় শক্তি যেটাই বলেন, এটা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। অতীতে অনেকেই বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিয়েছে, বাট সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এমনকি আজকে যিনি সরকার প্রধান, তিনিও 2007 সালে উদ্যোগ নিয়েছিলেন তৃতীয় শক্তি গঠনের, বাট তিনিও সফল হতে পারেন নাই। তো জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে। আগে যেমন ধরেন আগে ছিল বিএনপি আওয়ামী লীগ দুটো ব্লক, এখন যেহেতু কার্যতপক্ষে আওয়ামী লীগ নেই, এখন ধরেন যে একটা বিএনপি কেন্দ্রিক বলয়, একটা জামাত কেন্দ্রিক। এখন মোটা দাগে আমি যদি ধরেও নেই যে জামাত এবং বিএনপির জনসমর্থন 50%, দুই দলের ধরে নিলাম বা দুটি ব্লকের, তো এর বাইরেও তো 50% জনগণ আছে না, ভোটার। তারা তো দেশ থেকে ইন্ডিয়া পালিয়ে যায় না বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে যায় না। 50% আছে দুই দলের মিলে বলেছি, দুই দলের মিলে 50 আর ধরে নিলাম, এটা উদাহরণ, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে, ডাজন্ট ম্যাটার, একটা এক্সাম্পল হিসাবে। তো এর বাইরে যে 50% মানুষ বা ভোটার, তারা তো ভোট দেবে। তাদের পছন্দের জায়গাটা কি, তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি, তারা আসলে কি চাই, এই কি চাই, এটাকে যদি আমরা ক্যাচ করতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু আমরা নতুন কিছু জনগণের সামনে নিয়ে আসতে পারবো বা হাজির করতে পারবো। তো এই তৃতীয় শক্তির কথা বলছি। হ্যাঁ, এই ভাবনা থেকেই আমাদের মধ্যে এই আলোচনাটাও রয়েছে যে আমরা যারা এখনো সরাসরি বিএনপির ব্লকে যাই নাই বা জামাতের ব্লকে এখনো যাই নাই, আমরা যদি আসলে তৃতীয় কোনো ব্লক তৈরি করতে পারি বা আমাদের এই মধ্যম পন্থার বা যে দলগুলো আছে, আমরা যদি নতুন কিছু করতে পারি, তাহলে এখানে আমরা ধরেন জি। তবে জনগণের সামনে আসলে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, তুলে ধরতে হবে। যেমন আগে কেন হয় নাই, আগে এর অপশন ছিল বি, এর বিকল্প বি,
বির বিকল্প যে সি, এটা কিন্তু ছিল না। এক্স এর বিকল্প কি ওয়াই, ওয়াই এর পরে যে জেড আছে, এটা কিন্তু আগে কেউ দেখাতে পারে। এখন সেটি বলছেন এবার যে যদি আমরা এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড, এটা যদি দেখাতে পারি, শো করতে পারি, জনগণ কিন্তু এক্স ওয়াই কে বাদ দিয়ে জেড কেও পিক করতে পারে। সেটি বলছেন যে নতুন শক্তি যদি আবির্ভাব আমরা যদি দেখাতে পারি, সেক্ষেত্রে যদি আপনারা দেখাতে পারেন, শক্তি তো চলে আসছে। আপনি আরেকটা তারুণ্যের যে শক্তি, এটাই ফারুক, আমি আসছি আপনার কথায়। আপনি আরেকটি কথা বলছিলেন যে এনসিপির সঙ্গে জোট করে আপনাদের ফায়দা কি? আমি শেষ করিনি। বিএনপির সঙ্গে গেলে সেক্ষেত্রে আপনাদের ফায়দাটা কি, বা জামায়াতের সঙ্গে গেলে আপনাদের ফায়দাটা কি? এনসিপির সঙ্গে জোট করব না বা জোটে যাব না এরকম কিন্তু আমি আমার বক্তব্যে বলি নাই। আপনি বলছেন যে আমি মন্ত্রিত্ব বা এমপি এরকম কি কথা বলছেন? এনসিপির নেতৃত্বে, ধরেন যে এনসিপির নেতৃত্বাধীন জোটে আমরা যাব না, আমাদের জয়েন্টলি বা যৌথ নেতৃত্বে জোট গঠন হতে পারে। কারণ কার্যত পক্ষে দেখেন বিএনপি এবং জামাতের পরে এখন যদি দেশব্যাপী সাংগঠনিক শক্তি বিবেচনা করেন, সাংগঠনিক শক্তিমত্তা বিবেচনা করেন বা সাংগঠনিক বিস্তার মানে বিবেচনা করেন, গণ অধিকার পরিষদে কিন্তু সেই অবস্থানটা আছে। আমাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি অনেক জায়গায় আছে, আমাদের উপজেলা ইউনিয়ন পর্যন্ত কমিটি। হ্যাঁ, আমাদের দলের যে বয়স, সেই বয়সের তুলনায় আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে অনেক অনেক এগিয়ে। জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে পুরাতন রাজনৈতিক দল। এখন যদি আমি জামাতের সাথে তুলনা করি, এটা তো হবে না ভাই। আমার রাজনৈতিক দলের বয়স হচ্ছে মাত্র 6 থেকে 7 বছর, জামাতের বয়স বোধহয় 70 বছরের উপরে, বিএনপির বয়স প্রায় 45-46 বছর। এখন বিএনপির সাথে তুলনা আমি করবো না। আমি এই 7 বছরে আমার যে অগ্রগতি, আমার অগ্রগতি কি, আমার ওয়ার্ড কমিটি পর্যন্ত অনেক জায়গায়, আমার ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি, জেলা কমিটি। বাট এনসিপির এই সক্ষমতা এখনো তৈরি হয় নাই। তো সাংগঠনিক দিক দিয়ে তাদের থেকে যোজন যোজন এগিয়ে আমরা। আমাদের একটা ল্যাকিংস বা দুর্বলতা বলেন, যেটাই বলেন ঘাটতি, এটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে অনেক দুর্বল। আর্থিক সক্ষমতা না থাকার ফলে আমরা আসলে তাদের জায়গায় ধরেন যে শো করতে পারছি না। এবং তারা তো সরকারের আনুকূল্য পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে তৃতীয় রাজনৈতিক দল হিসেবে দেখানোর জন্য সরকার হেন কোনো কাজ নেই যেটা তারা করে না। এমনকি তারা রাজনৈতিক জায়গা থেকে একটা বিদেশি মেহমানের সাথে, বিদেশি ধরেন যে রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করে, এটাও সরকার প্রধানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিন্তা করেন, তার মানে তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে এবং সরকারই তাদেরকে ধরেন যে সামনে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এটা কিন্তু একবারে স্পষ্টত প্রতীয়মান। এখন এটা ভিন্ন বিষয়, আমি এটা এজন্যই নিয়ে আসলাম যে এনসিপির নেতৃত্বাধীন কোনো জোটে গেলে আমি তো আসলে আমার দলের চিন্তার আগে করব, আমার চিন্তার আগে করব। এখন আমি তার নেতৃত্বে গিয়ে আমার লাভটা কি? আমি তো দেশকে কিছু দিতে চাই, তো তারা তো আসলে আমাকে আপনাদের লাভটা কোন দিকে হবে? না, এটা তো ধরেন যে এখনো আলোচনার টেবিল, যেটা আমরা বললাম, আমরা যদি জয়েন্টলি কিছু করতে চাই, জয়েন্টলি যৌথ নেতৃত্বে, যৌথ উদ্যোগে, তখন আমরা নতুন কিছু আলোচনা সাপেক্ষে দিতে পারবো। তখন আলোচনা হবে, আলোচনা সাপেক্ষে ধরেন যে আমরা বাকি যে বিষয়গুলো ঠিক করবো। আমি এই আলোচনাটা শেষ করতে চাই। বিএনপির সঙ্গে আপনাদের বেশ কয়েক বছর ধরে একটি ভালো একটি মিত্র ভাব আমরা দেখছি। সেখানে আমরা যতদূর জানি, আপনাদের বিভিন্ন সময় আপনাদের কথা শুনেছি, আমরা গণমাধ্যমের বিভিন্ন সংবাদও আমরা দেখেছি, আপনারা অনেক সময় নাম না প্রকাশ করার শর্তে অনেক কথা বলেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির কাছে আপনাদের একটি তালিকা দেওয়া হয়েছে, আপনারা কে কয়টি আসন চান। গণ অধিকার পরিষদ না, শুধু সব দল থেকে যারা বিএনপির মিত্র দল আছে তাদের প্রত্যেকেই তালিকা দিয়েছে। আপনাদের দলের পক্ষ থেকে আসলে কতজনের তালিকা দেওয়া হয়েছে? না, আমরা আসলে দেখেন তালিকা ওইভাবে কাউকেই আমরা দেই নাই। তবে আমাদের ধরেন যে বিএনপির সাথেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একসাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে আলোচনা হচ্ছে এবং অতীতেও হয়েছে। জামাত ইসলামের সাথে যে আমাদের বৈরিতাপূর্ণ সম্পর্ক তা কিন্তু নয়, তাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, খুব একবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের রাজনৈতিক পলিসিটাই হচ্ছে বন্ধুত্বের রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি। আমরা কারোর সাথে বৈরিতা কিংবা শত্রুতা তৈরি করতে চাই না। তো সেই জায়গা থেকে এখন নির্বাচনী মাঠে কার সাথে নির্বাচনী জোট করবো, এটা তো আমাদের দলীয় সিদ্ধান্ত। এটা তো কারো প্রেসারাইজে বা কারো চাপে তো আমি আসলে অমুকের সাথে জোট করবো, এরকম তো বিষয়টা না। এখানে আমি আসলে শুধু ওই আসনকে কেন্দ্র করে বা আসন কেন্দ্রিক চিন্তা থেকে নির্বাচনী জোটে যেতে রাজি নই বা আমার দল রাজি নয়। আমরা মনে করি যে আমরা তারুণ্যের রাজনীতি করি, আমাদের অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ, আমাদের দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হবে। সুতরাং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এটার সাথে যাদের মিল পাওয়া যাবে, শুধুমাত্র ওই 10টা-15টা আসন দিলেও আমাদের চলে গেলাম না। একই সাথে তারুণ্যের স্পিডকে ধারণ করতে হবে, গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জুলাই যে আমাদের কি বলে যে সংস্কার, এই সংস্কার বাস্তবায়নের মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে। আপনি বলছেন 10টা-15, এই বিষয়গুলো বিএনপির সাথে মিললে বা জামাতের সাথে মিললে, যাদের সাথে মিলবে আমরা আপনারা কি কোনো আসনের নিশ্চয়তা কি বিএনপির কাছ থেকে পেয়েছেন? আমরা তো এখনো বিএনপির সাথে এই নিশ্চয়তার বিষয়ে কোনো আলোচনা করি নাই, আলোচনা হয়নি এখন। না, আমরা বলেছি বিএনপির সাথে একাধিক বৈঠক হয়েছে, বিএনপি আমাদের কাছ থেকে বারবার তালিকা চেয়েছে, আমরা বলেছি। তারা মাঝে মাঝে বলে যে আপনাদের আসলে সম্ভাব্য উইনেবল ক্যান্ডিডেট কোন কোন আসনে আছে, তা আনঅফিসিয়ালি আমাদের আলোচনা হয়েছে। আমরা মনে করি যে আমরা 25 থেকে 30টা আমাদের একবারে মোটামুটি প্রথম সারিতে ফাইট দেওয়ার মতো আমাদের ক্যান্ডিডেট। যেমন ধরেন হবিগঞ্জ আমাদের একে চৌধুরী আশরাফুল বারী নোমান সাহেব আছেন, সাবেক জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, এখন গণ অধিকারের সভাপতি। আমাদের ওই
গাইবান্ধা 3-এ সুরুজ্জামান সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান, এরকম আমাদের চট্টগ্রামে রয়েছেন 2 জন, একজন উপজেলা চেয়ারম্যান, আমি ঠাকুরগাঁও 2-এ রয়েছি, আমাদের ভিপি সাহেব, মানে এরকম আমাদের মোটামুটি 30 জনের মতো ফাইট দেওয়ার মতো প্রথম ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আমাদের রয়েছে। তো আনঅফিসিয়ালি এগুলো আমাদের বিএনপির সাথে আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো আশ্বস্ত আপনারা এখন পর্যন্ত আমরা ওই আলোচনায় যাই নাই। যে ধরেন যে বিএনপি বা জামাত যদি বলে যে ভাই আসেন আমরা নির্বাচনী জোট গঠন করব, আসেন এখন আপনারা আসলে কিভাবে চিন্তা করছেন বা আমরা এইভাবে চিন্তা করছি, যখন এরকম একটি পরিষ্কার তাদের পক্ষ থেকে আহ্বান আসবে তখন না আমরা এই আলোচনায় যাব। এই আহ্বান তো ধরেন যে বিএনপির পক্ষ থেকে আসে নাই বা জামাতের পক্ষ থেকেও তো বলা হয় নাই, ইভেন জামাতের সাথে বোধহয় 8টি দল যে আন্দোলন করতেছে তাদেরকেও আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, তারাও বলে যে এখনো আমাদের আসন কেন্দ্রিক আলোচনা আমাদের মধ্যে হয়নি। তবে তারা যেটা বলেছে যে আমাদের নির্বাচনটা হবে সমঝোতা নির্বাচন, আমরা সমঝোতার মাধ্যমে নির্বাচন করব, আমাদের ধরেন যে এক দলের প্রার্থী যেখানে থাকবে অন্য দলের ইয়ারা ওখানে ক্যান্ডিডেট দেবে না, আমরা সবাই কাদের সঙ্গে জামাতের সাথে যারা আছে তারা সমঝোতা নির্বাচন করবে, সেটা জামাতের সঙ্গে। কিন্তু আপনাদের বিষয়টা কি? আমাদের বিষয়টা তো আমরা বললামই, আমরা তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমি আপনার কাছে আবারও আসবো, আমি পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। একটু বেশি সময় নিয়ে ফেলেছি আমরা ফারুক হাসানের কাছ থেকে। জোট নিয়ে আসলে জামায়াত ইসলামীর কি চিন্তা ভাবনা? নতুন কেউ কি আপনাদের জোটে আসছে? যারা আছে তাদের সঙ্গে আসলে আসন সমঝোতার বিষয়টি কিভাবে হচ্ছে? আতিকুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক ফারুক হাসান ভাই এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সবাইকে আমরা সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ নির্বাচন করা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে যে সমস্ত দলের মাঠ পর্যায়ে কর্মসূচি কম থাকে, জনবল কম থাকেন, সাংগঠনিক তৎপরতা কম থাকেন, সেই দলগুলো নির্বাচন কেন্দ্রে তারা কিছু রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকে। বাংলাদেশে তো নিবন্ধিত দলের সংখ্যা প্রায় 60-এর মতো, এখন 60-62 হবে। দেখা যায় অধিকাংশ দলের নাম কিন্তু মানুষ জানে না। এই ইলেকশন কেন্দ্রে মানুষ জানার সুযোগ পায় যে কোন দল কার সাথে যাচ্ছেন, কার কতটুকু শক্তিমত্তা সেখানে আছে। জামাত ইসলামী নেতৃত্বে এবং জামাত ইসলামী সহ 8টি সমমনা দল একসাথে আমরা রাজনৈতিক মাঠে আছি। ইতিমধ্যে লিওজা কমিটি গঠিত হয়েছে, বিভিন্ন কর্মসূচি নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন হয়েছে এবং আপনি জেনেছেন যে আগামী 1 তারিখ থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে সেখানে রাজনৈতিক কর্মসূচি পালিত হবে। 5 দফা যেটি আপনাদের ছিল সেই দফার 5টি দাবি এখনো আছে। ইতিমধ্যেই জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে জামাত ইসলামী 100 আসন ছাড়তে প্রস্তুত আলোচনার স্বার্থে। তো যেহেতু এখন নির্বাচন কাছাকাছি এসেছে, হয়তো আমরা আল্লাহ চাহে তো সে জায়গায় যায় ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হবে। তো নিঃসন্দেহে সব দলই তার জায়গা থেকে তারা নিজস্ব একটা জরিপ তারা চালাচ্ছেন, কোথায় কার প্রার্থী জয়ী হতে পারে সেই বিবেচনায় সমঝোতার ভিত্তিতে, ধরুন যেখানে দাঁড়িপাল্লা থাকবে সেখানে বাকি 7 দলের কোনো নমিনি থাকবে না, 7 দল সেখানে এক হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবে। যদি কোথাও যদি সেখানে হাত পাকা মারা নমিনি থাকেন, দাঁড়িপাল্লা সহ সবাই সেখানে তার পক্ষে কাজ করবেন। এইভাবেই মূলত আলোচনা চলছে। একটু যোগ করি, আমরা জানি যে আপনি ঢাকার একটি আসন থেকে প্রার্থিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনার প্রচারণাও চলছে। সেখানে কি আসলে সেরকম আপনাদের যে 8 দলেরই আছে সেখানে কোনো অন্য দলের প্রার্থী কি আছে কি? হ্যাঁ, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলে ভাই মাসুদ ভাই আছেন, ওনারটাই আমরা দেখি। এনসিপি না গণ অধিকার পরিষদের একজন নমিনি সেখানে আছেন আলাদাভাবে। এর বাইরে আমরা কারো কোনো ক্যাম্পিং দেখছি না। 2টা দল মাত্র সেখানে আছেন, মানে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনার আসনটি তো চূড়ান্ত নয় এখনো নিশ্চয়ই? না, আমাদের সব আসনই আমাদের প্রার্থী প্রাথমিক বাছাই হয়েছে, আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত সংগঠন নিজস্ব একটা পলিসি আছে, জরিপ আছে, সেই হিসাবে তফসিল কেন্দ্রিক পরে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে, যেটা মনে করছি আমরা সবাই মাঠে যা যা জায়গায় আমরা ভূমিকা রাখছি, ময়দানটাকে আমরা তৈরি করছি। আর এবার তো আসলে আমরা যেখানেই যাচ্ছি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনটা আমরা বেশি জানি না সে পর্যন্ত কী হয়, এবং মানুষ একটা নতুন পরিবর্তন মানুষ চাচ্ছে। বিশেষ করে বিগত সময়ে ভোটের যে ধারণা আমাদের মধ্যে এখন আছে, এবারের নির্বাচনে কিন্তু সেই ধারণাটার বহিঃপ্রকাশ ঘটবে না। আমি তো মনে করি এবার 2 জোট যারাই ক্ষমতা আসুক আর না আসুক, কমপক্ষে 70% মানুষ থাকবে এই বলয়ের মধ্যে। জানি না কারা আসবেন, জামায়াতের নেতৃত্বে ইসলামী জামাত জোট এবং কথা বলছেন। আমি বিএনপি কথা, 2 জোটের মধ্যেই 70% ভোটারের সমর্থনটা চলে আসবে। বাকি 30% হয়তো অন্য কোনো যেতে পারেন। আবার সব তো ভোটার সবাই দেনও না, যে কাস্টিং ভোট আমরা ধরি, কাস্টিং ভোটের কমপক্ষে 70% ভোট এবার এই 2 মেরুতে আমরা আশা করি সেখানে পড়বেন।
দেখুন জোটের রাজনীতিতে তো বাংলাদেশে এটি আমরা করে থাকি। বাংলাদেশে এখন আপনি যদি যান সব জায়গাতে, যদি আপনি চায়ের দোকানে বসেন, আপনি যদি কোনো ঘাটে যান, কোনো যদি আপনি কোথাও আপনি যেখানে আপনি যাবেন, আলোচনা কিন্তু চলছে এবং মানুষের মধ্যে একটা নতুন সমীকরণ। এবং আমি যেটা বলি, বাংলাদেশের সাম্প্রতিককালে যে ইলেকশনগুলো হয়েছে, বিশেষ করে ডাকসু থেকে শুরু করে বড় 4টে বিশ্ববিদ্যালয়, আমাদের কাছে যদি ইলেকশন সুষ্ঠু হয়, এরই কিন্তু একটা রিফ্লেকশন ভোটের মাঠে দেখা যাবে। ইলেকশন সুষ্ঠু না হওয়ার কোনো আশঙ্কা কি দেখছেন? দেখুন, আমাদের এখন পর্যন্ত আমাদের লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখছি না। যদিও গতকালকে দেখলাম যে সরকার লটারি দিয়ে ডিসিএসপি তারা দিয়েছেন। আজকে বলা হয়েছে যে ওসিদের ক্ষেত্রে লটারির প্রচলন হবে, যেটি আপনাদের দাবি ছিল, কিন্তু এটা এর সাথে আমরা একমত। দেখুন, নির্বাচনে আমাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, সন্ত্রাস আছে। আমরা তো আর সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা করি না, পেশি শক্তি নিয়েও কিন্তু আমরা চলি না। কালো টাকা, অবৈধ ইনকামও কিন্তু আমাদের নাই। নির্বাচনে কে প্রভাবিত করার মতো হতে পারে। সেখানে যদি ধরেন আপনার আসনেই যদি স্বৈরাচার বা ফ্যাসিস্টের কোনো দোসর কর্মকর্তার দায়িত্ব পেলেন, সেক্ষেত্রে এটা আমরা মনে করি না। দেখুন, এখন আমরা নতুন বাংলাদেশে আছি, আমরা মনে করি এই জাতীয় কোনো কর্মকর্তার নির্বাচনের সুযোগ দায়িত্ব পালন করার বোঝা যাবে। আমরা মনে করি যিনি কর্মকর্তা এখন আছেন, তিনি তার জায়গা থেকে সরকার তাকে নিরপেক্ষ নিশ্চয়ই না, বা কোনো দলেরই হয়ে যাবে। আসলে নিরপেক্ষ কাউকে বলা যাবে না, সবাই নিশ্চয় তার সাপোর্টার থাকবে। কিন্তু এখন দায়িত্ব হচ্ছে যে সরকার কি চাচ্ছেন, সেটাকে তিনি অনুসরণ করেন, এটা আমরা এখন চাচ্ছি। আমরা সব ওসিরা এখন একদম মানে দল সম্ভব না, সবাই দল করেন, স্বাভাবিক, তার সাপোর্ট থাকতেই পারে। কিন্তু রাষ্ট্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, যাতে করে ডিসিরা, এসপিরা, ওসিরা তারা কোনো দলের পারপাস না, তারা দেশের স্বার্থটা দেখেন। আমাদের দেশে ইলেকশন যেভাবে সুষ্ঠু না হয়, আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব। আমরা সবাইকে বলবো, যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, এবারে যে আমরা সুযোগটা পেয়েছি, যাতে করে বাংলাদেশ ইতিহাসের জন্য একটা মাইল ফলক হয়, যে এত রক্তের পর ইলেকশন হয়েছে। ইলেকশন বাংলাদেশে যে কোনো সময়ের তুলনায় একটা ষষ্ঠ ইলেকশন হয়েছে, সেটা আমরা চাই। এই জন্য আশা করি সরকার যেভাবে প্ল্যান করেছেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী তারা সেই আলোকে সরকারকে সাপোর্ট করেন, যদি তারা কোনো দলীয় দ্বারা প্রভাবিত না হন। এমন হয় না আমাদের দেশে ওসি সাহেবকে ম্যানেজ করা হয়, কিংবা প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করা হয়। এটি আমরা জানি অনেকে, এটি গোপন চুক্তি শেখানো হয়, দেখা যায় তিনি সব ভূমিকা পালন করেন না। আমরা আশা করি কোনো প্রিজাইডিং অফিসার, কোনো বোর্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা, দয়া করে এবার আপনারা এই ধরনের কোনো গোপন চুক্তি করবেন না। জনগণকে তারা ভোট কেন্দ্রে আসার সুযোগ পায়, যদি এই আস্থাটা তৈরি করা যায়, এবার ভোট কেন্দ্রে কোনো সন্ত্রাস হবে না, কিংবা কেউ ভোটকে দখল করার সুযোগ পাবে না, কিংবা জনগণের কাছে জনগণ যাতে করে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ পায়। দেখুন, এখনও কিন্তু কথা আসছে আমাদের জায়গাতেও যে ভাই ভোটে গিয়ে আসলে পরিবেশ ঠিক থাকবে, আমরা কি ভোট দেওয়ার সুযোগ পাবো, আলোচনা হচ্ছে। কিন্তু আমরা দেখি নানা জায়গায়, আমি আমার ঢাকা 11 সংসদীয় আসনে আমার বিলবোর্ড ছেড়ে ফেলা হচ্ছে, জানি না কারা করছেন, আমার পোস্টারগুলো তুলে ফেলা হচ্ছে। আমি কোথাও মিটিং করে আসা পাবো, যেখানে কেন মিটিং করতে আসলেন। আমি মহিলাদের নিয়ে সমাবেশ করি, পরে হুমকি খেতে ওই বাড়ির মালিককে, যেখানে মহিলারা মিটিং কীভাবে করলো। এগুলো কারা করছে? তার মানে হচ্ছে নির্বাচনটাকে একটা দল কেন্দ্রিক প্রভাবিত করা। কারা করছে এগুলো না, আমরা এখন কারো দোষী, কিন্তু আমরা জানি তো কারা করছেন। আমরা একটু জানতে চাই তাদের পরিচয়। শুধু আপনারা জানলে হবে না, আমরা জানতে চাই। এখন যেহেতু প্রতিদ্বন্দ্বী বা মাঠে কারা আছেন, এখন মাঠে আছে একদিকে বিএনপি, একদিকে আছে জামাত ইসলামী। এখন ধরুন যে প্রভাবটা কারা বিস্তার করার আপনার যে অভিযোগটাতে বিএনপি হতে পারেন, ওনারা কোনো স্থানীয় নেতা মনে করেন এখানে কেন প্রোগ্রামটা জামাতের হবে, এখানে পোস্টটা ছেড়ে ফেলা হবে, এখানে ওয়ালে কেন জামাতের পোস্ট। আমি একটা অফিস করেছি, হুমকি দিচ্ছে অফিস, এখানে কেন জামাতের অফিস, এখানে অফিস হবে। তার মানে আপনি একজন বাড়িওয়ালা আমাদেরকে অফিস দিলেন, হুমকি দিচ্ছেন, তো আমি কি চাচ্ছেন? মানে আপনি চাচ্ছেন আপনার দলীয় আধিপত্য দিয়ে এটা স্বাভাবিক অবস্থা নষ্ট করে ফেলার জন্য। এটি চলছে, এটির সামনে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা মনে করি করে কেউ এরকম কাজ করার সুযোগ না পায়। কালো টাকা, পেশি শক্তি এবং সন্ত্রাস যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবারে নির্বাচনটা বাংলাদেশের মানুষের একটা নতুন যে মানুষের চিন্তা, যে আপনার কাছে আমি আবারও আসবো। আপনি বলছিলেন যদি নিয়ন্ত্রণ করতে পারি, এখনো তার মানে এখনো আমরা আশাবাদী নই, যে আসেনি। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আতিক ভাই একজন সম্ভাব্য প্রার্থী, আপনিও একজন সম্ভাব্য প্রার্থী, তার কথায় স্পষ্ট, আপনি শুনেছেন। এখনও তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী মাঠে তিনি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না, তার বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি কি দেখেন? আজকে আমরা
প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য শুনেছি, তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, তবে নির্বাচনের আগে পরিস্থিতি ভালো হবে, তিনি সেই আশাটি প্রকাশ করেছেন। আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে দেখুন, একটা নির্বাচন শুধু করলেই তো হবে না, নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য, মানুষ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে, সুন্দরভাবে ভোট দিতে পারে, তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে, এই সবগুলো প্রক্রিয়া বা ধাপ সম্পন্ন করার নামে কিন্তু নির্বাচন। নির্বাচন তো এর আগে হয়েছে, এই যে 14, 18, 24 সালে নির্বাচনকে কেন আমরা নির্বাচন বলি না? কারণ এই নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে যায় নাই, আওয়ামী লীগের লোকজন যায় নাই। আওয়ামী লীগ জানে যে গিয়ে লাভটা কি, যে হওয়ার তো এমনি আগে হয়ে গেছে, আগের রাতেই। সুতরাং আওয়ামী লীগের নির্বাচন, একতরফা নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, কিন্তু আওয়ামী লীগের লোকজনও যায় নাই। তা আগামী নির্বাচনটা আসলে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না। এই নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে, ভয় ভীতি মুক্ত একটা নির্বাচন হতে হবে। তবে কার্যত পক্ষে এখন পর্যন্ত সরকারের যে অগ্রগতি এবং যে ধরনের উদ্যোগ তারা এখন পর্যন্ত নিয়েছেন আসলেই সন্তোষজনক নয়। আমি আসলে বলি, বর্তমান যে অবস্থা এটা যদি চলমান থাকে, মানে কন্টিনিউ করে, তাহলে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে অনেক প্রাণহানি করবে, অনেক, যেটা আপনার চিন্তার বাইরে, মারাত্মক রকমের। আর কীভাবে দেখেন, গত জুলাই গণঅভ্যুত্থানে যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে, এখন পর্যন্ত 1% অস্ত্র এই সরকার উদ্ধার করতে পারে নাই। এই অস্ত্রগুলো কোথায়? অস্ত্র কিন্তু দেশ থেকে মায়ানমার কিংবা আমেরিকা যায় নাই, ইন্ডিয়া চলে যায় না, অস্ত্রগুলো দেশের মাটিতেই রয়েছে। এমনকি কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের পার্বত্য অঞ্চল দিয়ে বড় বড় অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে, বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে। এই যে অস্ত্রগুলো উদ্ধার করার যে একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে কার্যক্রম এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এমনকি দেখেন, বড় বড় সন্ত্রাসী যারা, দাগি আসামি যারা, মাফিয়া যারা, খুনি যারা, এদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ বিগত 1-1.5 বছরে যারা গ্রেপ্তার হয়েছিল এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে মুক্তি দেওয়া হচ্ছে, জামিনে বেরিয়ে আসছেন। তো এরা যদি মাঠে থাকে তা আপনার কীভাবে একটা ভয় ভীতিহীন নির্বাচন আপনারা উপহার দেবেন? তো এই যে পরিবেশগুলো, পরিস্থিতিগুলো, এগুলো তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আগামী নির্বাচন ওই সহিংসতা মুক্ত হবে নাকি সহিংস হবে, এটা কিন্তু একবার স্পষ্ট প্রতীয়মান। এই জন্যই আমরা বলছি যে আসলে নির্বাচনের যে উদ্যোগগুলো সরকার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য করা দরকার, এগুলো এখনও নিচ্ছে না। তারা শুধু মুখে, মানে আল্লাহর নাম নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বোধহয় তসবির মতো একটা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করে দেখাবো, জনগণকে উপহার দেবো। সরকারের প্রেস সচিব শফিক সাহেব, উনি তো আরও এক ধাপ এগিয়ে, সরকারের হৃদয়ের কথা, মনের কথা, ইউনূস সাহেব মনে মনে কি ভাবেন ওটা বোধহয় ঠোঁট দিয়ে বেরিয়ে যায় যে আজকে ইউনূস সাহেব এটা ভাবছেন, মানে উনি এক ধাপ এগিয়ে বলে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, এভাবেই কিন্তু বলছে মিডিয়াতে, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য। তা আলহামদুলিল্লাহ, যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে মার্ডার, খুনাখুনি, বিভিন্ন জায়গায় যে ভাইয়ের পোস্টার কেন ছিল, তার নির্বাচনী প্রচারণে কেন বাধা দেওয়া হচ্ছে? এই যে কয়েকদিন আগে যুবদলের এক নেতাকে প্রকাশ্যে হত্যা করছে না, গুলি করে, চট্টগ্রামে এক প্রার্থীকে। একাধিক ঘটনা আছে, যারাই ঘটাক, এটা বিএনপি ঘটাক, বিএনপি জামাত গোয়েন্দা যে প্রতিবেদন আছে সেখানে বলা হচ্ছে ঘটবেটা কেন, যারাই ঘটাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন। সরকারের কাজটা কি? গোয়েন্দা প্রতিবেদনে কিন্তু এই ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে নির্বাচনের সহিংসতা বা টার্গেট কিলিং নিয়ে আমরা কথা বলছি। অবশ্যই আছে, ইভেন বেশ কিছু প্রার্থীকে টার্গেট করে কিলিং করার একটা মিশন নিয়ে তারা আগাচ্ছে। এটা করে একটা ভয় তৈরি করে সমাজে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করবে। এখন বলতে পারেন যে ভাই এটা করে তাদের লাভটা কি? লাভটা একবার তাদের ক্লিয়ার। দেখেন, আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, একবারে শতভাগ নিশ্চিত। মানে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের চান্স 0%। তো এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা লালন কর্তা, পালন কর্তা, মানে ভারত, তাই ভারত তো কখনো চাইবে না যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন বাংলাদেশের মাটিতে হোক। এটা কি চাইবে? কখনোই চাইবে না। এখন ভারত মনে করে যে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয়, এই নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা স্পেস দিতে পারবে না বা আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই। আর নির্বাচনটা যদি বিলম্বিত হয়, ধরেন 6 মাস 1 বছর পিছিয়ে গেল, তাহলে কিন্তু আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার সমূহ একটা সম্ভাবনা রয়েছে। মানে এই ইন দ্য মিন টাইম 6 মাস বা 1 বছরের মধ্যে যা যা করণীয়, যা যা করা লাগবে, দেশি বিদেশি যেখানে যেটা করা দরকার, ইন্ডিয়ান যে লবিগুলো তারা কিন্তু এটা করবে। এবং আগামী নির্বাচনে দেখবেন 100% যদি নির্বাচন পিছিয়ে যায়, আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। একবার লিখে রাখেন, আজকে এই টকশোতে বলে গেল, যদি সেটা 6 মাস বা 1 বছর পিছিয়ে যায়। আর ফেব্রুয়ারিতে হলে তো অসম্ভব। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট দেখেন, আমরা আসলে কি চাই। এই গণঅভ্যুত্থান কিন্তু আমাদের অনেক কিছু মানে দিয়ে গেছে, রেখে গেছে সিগন্যাল যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ওই গতানুগতিক রাজনীতি কেউ যদি করে, আগামীতে ওই রাজনীতি খাবে না, সেটা বিএনপি, জামাত, হোয়াটএভার। সুতরাং নতুন রাজনীতি নিয়ে আসতে হবে। এখন আমার এখানে একবারে পরিষ্কার কথা, আমরা আসলে ভাই সবাই মিলে যদি দেশটাকে বিনির্মাণ করতে চাই, এই মানসিকতা যদি আমাদের সবার মধ্যে থাকে, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি বা অন্যান্য দলগুলো, তাহলেই কেবল সম্ভব। অন্যথায় আমি সেটা বিএনপি বা জামাত, তারা যেহেতু বড় দল, তাদের নাম এই জন্যই আমি বারবার নিচ্ছি, তারা যদি মনে করে থাকে, বিএনপি যদি মনে করে যে আমরা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো আর একবারে জান্নাত বানিয়ে দেবো বাংলাদেশকে,
আরামসে দেশ চালাবো, এত সহজ নয়। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ডক্টর ইউনূস যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, ফেস করছে এখন, এরপরে নির্বাচনের পরবর্তী সময় বা নির্বাচন পরবর্তী যারা সরকার গঠন করবেন, রাজনৈতিক সরকার, সেই সরকার ক্ষমতার বসার পরে ডক্টর ইউনূসের চাইতে কমপক্ষে 20 গুণ বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ওই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে ফেস করবেন, কিভাবে মোকাবেলা করবেন, তার রোডম্যাপ যদি আজকে আপনি বসে আলোচনা করে ঠিক করতে না পারেন, তাহলে ওই সময় দেখবেন নাকানি চুবানি খাইতে খাইতে সকাল কোন দিকে হচ্ছে আর অস্ত মানে সূর্য অস্ত কোন দিকে আছে টেরই পাবেন না। এই জন্য আমি বলছি যে আগামী নির্বাচনে বিএনপি যদি আপকামিং পাওয়ার পার্টি হিসেবে চিন্তা করে, তাদের এই ভাবনাটা তাদের মাথায় এখনই রাখতে হবে যে আমরা ওই 200-250 আসন না, আমাদেরকে 170 থেকে 80টা আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। জামাত যদি ক্ষমতায় আসতে চাই, তাদেরকেও একই চিন্তা করতে হবে। এই জন্য আমরা বলছি আগামী সরকারটা আমাদের একটা ইনক্লুসিভ ন্যাশনাল গভর্নমেন্ট হিসাবে এটাকে তৈরি করতে হবে, গঠন করতে হবে। এর বাইরে যদি আমরা যাই, তাহলে নিশ্চিত থাকেন ভাই, এমন অরাজকতা তৈরি হবে যেটা আমাদের চিন্তার বাইরে, কল্পনার বাইরে। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা জায়গায় এখনো মাফিয়ারা বসা। জি, সেটি আসলে সামনে সময় বলে দেবে কোন দিকে যাবে, এখনই ভাবতে হবে। আপনি ওই সময়ের জন্য ওয়েট করলে হবে না। আমি বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু একটি কথা আপনি বলছিলেন যে আচরণবিধি নিয়ে কথা বলছিলেন, অন্য একটি দলের প্রার্থী বা যেটাই হোক, আপনি আপনার ঠিক পরিবেশ পাচ্ছেন না। কিন্তু আরেকটি বিষয় আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে জামায়াত ইসলামী বিভিন্ন আচরণবিধি বক্তব্য নিয়েও কথা চলছে। আমি সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি দিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। তার আগে একটি বক্তব্য না, একটি নোটিশের ব্যাপারে আমি একটু উল্লেখ করতে চাই। মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিগত 22 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে আপনি শাহজাহান চৌধুরী বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। আপনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি আমিরে জামায়াতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এতদূর সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে দেশে বিদেশে বিভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনার কাছে জানতে চাই, আসলে বারবার তাকে আগেও সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বলা হয়েছে, তারপরেও তিনি এ ধরনের বক্তব্য রেখেছেন। কেন আসলে এই বিষয়গুলো আপনার কাছে? সেটা তো উনি জবাব দিবেন, এই জন্য ওনাকে 7 দিন সময় দেওয়া। দেখুন, আমরা যারা বক্তব্য দিই, আমাদের কেউ কি জানে আমরা কি বক্তব্য দেখেন সেখানে দেব? আমি শুধু একটি কথা না, আরো একাধিক ঘটনা আছে যারা আমরা বক্তব্য তাকে বলেছে। সেদিনেরই ঘটনা কোনোভাবে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। এবং সেই বৈঠকে কিন্তু জামাতের আরেক নেতা প্রতিবাদ করেছেন যে বক্তব্য আমাদের বক্তব্য নয়, ওই বৈঠকে করেছেন। এখন তো অফিসিয়ালি জামাত এখানে তার প্রতিবাদটা সেখানে দিয়েছে। আমরা মনে করি এই জাতীয় বক্তব্য আমাদের কারোরই দেওয়া উচিত নয়। আমরা যে ইলেকশনটা আমরা চাচ্ছি এবং প্রশাসন নিরপেক্ষ ইলেকশন সেখানে করুক। এখানে কোনো দলের আন্ডারে নিয়ে এসে কিংবা কাউকে বাধ্য করে আমার মতো ইলেকশন করায়, এই জাতীয় চিন্তা জামাত ইসলামী কখনো পোষণ করে না। এখন উনি বলে ফেলেছেন, তো দিয়ে বক্তব্য সেটা উনি ব্যাখ্যা দেবেন এবং ব্যাখ্যা পাওয়ার পরে সংগঠন সেখানে তার সেখানে কি করবেন নির্ধারণ করবেন। এই ধরনের বক্তব্য কি মনে হয় না যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়? না, ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তো সংগঠন পদক্ষেপ। দেখুন, কিন্তু আমরা গোপন করি নাই, এই স্টেটমেন্ট আমরা কিন্তু মিডিয়া দিয়ে দিয়েছি আমরা। তার মানে জামাত ইসলামী যে খুব গুরুত্ব দিয়েছে, গুরুত্ব বিবেচনা করেই তো কী করেছেন, অতীতটাকে সামনে নিয়ে এসেছেন যে বারবার আপনাকে বলা হয়েছে আপনি এরকম বক্তব্য দিচ্ছেন যেটা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা মনে করি জামাত ইসলামী সঠিক পদক্ষেপটা নিয়েছেন। ব্যক্তি আমি হতে পারি, আমরা কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নই। জবাবদিহিতা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে, রাজনীতি করতে হবে। সুতরাং জামাত ইসলামের এই পদক্ষেপটা অত্যন্ত প্রশংসার উপযুক্ত এবং এটা দিয়ে আবার মিডিয়া দিয়ে দেওয়া, এটাও একটা বার্তা দেয় না আমরা যে যাই হই না কেন আমাদেরকে পরিচ্ছন্নতার বিষয়ের বাইরে কথা বলার সুযোগ সেখানে নেই। জি,
আরেকটি বিষয়ে যেটি নিয়েও আলোচনা হয়েছে যে মোটরসাইকেল শোডাউন নিয়ে, সে বিষয়ে জামায়াত ইসলামের আমরা যখন প্রথম দেখেছিলাম যে তখন জামায়াত ইসলামী মোটরসাইকেল শোডাউন করছে, এই বিষয়টি একটি সচরাচর আমরা দেখি না যে বিষয়গুলো। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, এটি নির্বাচনী এক ধরনের আমাদের এটি কি অন্যদের দ্বারা প্রভাবিত? না, এটা দেখুন, বাংলাদেশ ইলেকশন আমরা করিনি। জামাত ইসলামী সেই 96-এর পরে তো আমরা ইলেকশনের মাঠে খুবই কম, মানে জোটবদ্ধ করেছি, কিছু আসনে আমরা ইলেকশন করেছি। এবারই দীর্ঘ সময় পরে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সারা দেশে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, সেই বিবেচনায় করা হয়েছে। এটি কোনো দলীয় সিদ্ধান্তে করা হয় নাই, যেহেতু এটি এখন একটা সমস্যা তৈরি হচ্ছে, নানা জায়গায় দুর্ঘটনা, মানুষ মারা যাচ্ছেন। জামাত ইসলামী এখন তা সেই বিবেচনা করেই, এবং কিছুটা নেতিবাচক কথা মানুষ বলে যে এত আমরা শোডাউন কেন, যদি এগুলো আমাদের কোনো খরচ হয় না। আমরা জামাত ইসলামী কোনো বড় প্রোগ্রাম খরচ হয় না, তাহলে কিভাবে এটা হয়? দেখুন, আমাদের যদি এই প্রোগ্রাম করতে বলি, আমাদের দেখুন, আমাদের সংগঠনটা এরকম যে আমি যদি আমিও করেছি, আমি করেছি হলো আমার বাড্ডাতে, আমার খুবই কম খরচ। ও, আপনি মোটরসাইকেল শোডাউন করেছেন? আমি করেছি 31শে অক্টোবর করেছি, সেখানে আমার কিন্তু কোনো খরচ নাই। কি খরচটা আমরা বলেছি ম্যানপাওয়ার হুন্ডা নিয়ে এসেছেন, এবং আমরা কাউকে কোনো তেল খরচে দিইনি। তেলের খরচ তাদের তো হয়েছে, প্রয়োজন না, তারা হয়েছে, তারা এসেছে। এটি তো আন্দোলনের কমিটমেন্ট আমাদের। আমরা কাউকে টাকা দিয়ে কাউকে আমাদের পুষতেও হয় না, আবার আমাদের মিডিয়া কাউকে টাকা দিয়ে আনতেও হয় না, নিজেরা স্বপ্রণোদিত হয়ে স্বপ্রণোদিত হয়। কীভাবে সম্ভব বলেন? এটা একটা ঢাকা শহরে এত বাইক আমি কোথায় পাবো? সম্ভব না। সেখানে যারা শুনেছেন যে আমরা একটা শো করব, একটা নির্বাচনী ক্যাম্পেইন হবে, সেটা তারা আগ্রহী। সেখানে আমরা খুব টাকা খরচ করেছি, কিংবা এখানে এই ধরনের কোনো সুযোগ নাই, বরং সবাই তার স্বেচ্ছায় এসেছেন, এসেই তারা আমাদের প্রোগ্রাম সফল করেছেন। তো আমরা মনে করি সংগঠন আলোচনা আগে হচ্ছিল, আনুষ্ঠানিক বলে দিয়েছে এখন এই ধরনের কি করা যাবে না, শো অফ প্রোগ্রাম করা যাবে না, এবং দেখবেন কেউ কিন্তু করবে না এখন আর। সিদ্ধান্তের পরে জামাতের কোনো একটা শাখাও কিন্তু, এটাই জামাতের ডিসিপ্লিন, সেখানে খরচ যাক আর না যাক, কিংবা কেউ স্বেচ্ছা আসুক আর না আসুক, এই জাতীয় কোনো প্রোগ্রাম এখন আর জামাতের কোনো নমিনি করবে না। এটা আমাদের সংগঠনের কি ডিসিপ্লিন। এর আগে করেছি আমরা, সুযোগ ছিল, সবাই চায় একটু ফোকাস। দেখুন, আবার এটাও আছে, অনেকে নমিনি নতুন হয়েছেন, স্বাভাবিক, আমরা কেউ তো ফিল্ডেভাবে ফোকাস হতে পারিনি। 15 বছর তো আমরা কেউ নিজেরা মাঠে আসতেই পারিনি। স্বাভাবিক যেহেতু দিয়ে মানুষ জানে যে অমুক নমিনি এখানে আছেন, তার নেতৃত্বে এখানে একটা শোডাউন হয়েছে, এটা এক ধরনের নির্বাচনী প্রচারণা, মানুষকে একটু আকৃষ্ট করা, কিংবা একটা সাংগঠনিক সক্ষমতা প্রমাণ দেওয়া। এটা অন্য কোনো কিছু এখানে নয়। যে আমরা এখানে আছি, আমরা স্ট্রংভাবে মোকাবেলা করতে চাই, এবং নির্বাচনটাকে আমরা খুব সিরিয়াসলি আমরা নিয়েছি, এবং আমরা এখানে একটা ভালো অবস্থানে আছি। এটি একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে মূলত সকল নমিনিরা চিন্তা করেন। আমাদের প্রত্যেক জায়গায় আমাদের আসন কমিটি আছেন, তারা বসেন কি করতে হবে সেখানে, সেই চিন্তার আলোকে সেগুলো। তাহলে আপনি আর মোটরসাইকেল শোডাউন করছেন? এটি আমাদের আর সুযোগ নেই, আমরা করেছি, তখন দৃষ্টিভঙ্গি ছিল না। এখন যদি সংগঠন বলেছেন, এটা আমাদের আনুগত্য। আমাদের এখন সুযোগ থাকলেও করার কোনো সুযোগ আমরা গ্রহণ করবো না, কারণ এটি আমরা সংগঠনের দৃষ্টিভঙ্গির বাইরে আমাদের কারোই যাওয়ার সুযোগ সেখানে নেই। জি, আপনার কাছে আবারও আসবে, পর্যায়ে আমি ফারুক হাসানের কাছে আসতেছি। আপনার এলাকায় প্রচারণাতে কি অবস্থা? সেখানে কি আসলে কেউ খরচ দিয়ে দেয়, নাকি আসলে আপনাকে খরচ করতে হয়? আসলে দেখেন, পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে, সে খরচ ছাড়া চলতে পারবে, অর্থ ব্যয় ছাড়া চলতে পারবে, এটা আসলে একটা অবান্তর কথা, ভুল কথা। যেমন আমার ভাই হচ্ছে তো না আসবো আমি, আমার ভাই আতিকুর রহমান যেটা বললেন যে আমার নির্বাচনী মানে শোডাউন গণসংযোগে খরচ হচ্ছেন, এটা টোটাল এটা ভুল কথা। হ্যাঁ, ওনাদের খরচের যে সিস্টেমটা হয়তো ভিন্ন হতে পারে, পদ্ধতিটা ভিন্ন। তিনি বললেন যে আমাদের লোকজন যারা আছে, নেতাকর্মী, তারা নিজেরাই চলেছে। তো আপনার নেতাকর্মী যারা, ধরেন যে আপনার ওয়ার্ড থেকে 10টা মোটরসাইকেল নিয়ে আসলো, তাহলে ওয়ার্ডের সভাপতি যিনি বা ওয়ার্ডের ওই যে নেতা যিনি, ওনার তো তেল ভরে গাড়িটা নিয়ে আসতে হচ্ছে, তার মানে ওনার পকেট থেকে যাচ্ছে, বা ওই ইউনিট ওই টাকাটা ব্যয় করছেন। আমি যতটুকু এখন পর্যন্ত জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, এখন পর্যন্ত সবচাইতে বেশি নির্বাচনী ব্যয় এখন পর্যন্ত করেছে জামাত ইসলামী, নাম্বার 1-এ জামায়াত ইসলামী। হ্যাঁ, এখন পর্যন্ত মানে নির্বাচনী ব্যয়, মানে এই যে নির্বাচন আপকামিং, যেটা এখন সেই শিডিউল তো এখনো ঘোষণা হয় নাই, নির্বাচন তফসিল তো হয় নাই, কিন্তু তারপরেও এখন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের দিকে জামাত 1 নম্বরে আছে। কি পরিমাণ ব্যয় হয়েছে আমি একটু জানতে চাই। পরিমাণ তো আর আমি মানে ধারণা আপনি ধরেন যে আমাদের ভাইরা যে বাইক শোডাউন দেয়, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটা শোডাউনে খুব সম্ভবত 2-2,500 বাইক থাকে, তাদের 3,000 থাকে, কারো আরো বেশি থাকে বা কম, যাই হোক। তো 2,000 বাইকও যদি আমি ধরি, তাহলে 2,000 মোটরসাইকেল থাকলে একটা মোটরসাইকেলে যদি আপনি অ্যাভারেজে ধরেন যে 500 টাকা প্লাস খাওয়া
ধরেন তাহলে 1000 টাকা। হিসাব 1000 টাকা আমরা ধরেন। কাউকে খাওয়া দিই না, টাকাও দিই নাই। না, এটা আমি আবারও বলছি, আমারটা বলছি। ভাই ভাইয়ের জায়গা থেকে আমরা দেয় না, আমি আবার কাউকে টাকাও দিই নাই, বলছি আমরা ভাইদের তো কাউকে খাওয়া সিস্টেম দিই আছে, যেমন বললাম ভাইদের ইউনিটরা দেয়, জি। বুঝছেন বিষয়টা, মানে ভাইরা হচ্ছে উপর থেকে দেয় না, নিচ থেকে দেওয়া ভাইদেরকে হয়। যারা বেশি ভালোবাসেন, না না না, ভালোবাসার তাদেরকে ম্যাটার না, যে এটা ওনাদের unit যে এ যারা আছেন। সাংগঠনিক সিস্টেম, মানে ওনাদের যে সিস্টেম, এই সিস্টেমই দেয় ওনাদের, মানে সিস্টেমটা এমনভাবে ওনারা তৈরি করেছে। যেমন ধরেন ওনাদের ওয়ার্ডের সভাপতি যিনি বা ওয়ার্ডের একজন নেতা যিনি, উনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন, বা কোনো একটা সোর্স, ফাইন্যান্সিয়াল সোর্স কিন্তু সংগঠনের পক্ষ থেকেই তারা করে দেন। এটা খারাপ না, আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। যেমন ধরেন আপনার কোনো জব নাই, জবলেস, আপনি জামাত ইসলামী করেন, আপনাকে জামাতের পক্ষ থেকে একটা ধরেন যে অর্থের উৎস, যেখানে আপনার পরিবার চালানোর জন্য তারা কিন্তু দেবে, এবং মাসে আপনি ধরেন যে নির্দিষ্ট পরিমাণ একটা ফাইন্যান্স আপনি সংগঠনকে দেবেন। এটা কিন্তু নেতিবাচক না, আমি আবার বলছি ইতিবাচক। অন্য কোনো সংগঠন এটা ফলো করতে পারলে ভালো, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষে এই সিস্টেম অ্যাপ্লাই করা অনেক কঠিন, চ্যালেঞ্জিং। তো এই আমরা জায়গা ওই থেকে কথায় জামাত আসি, কিন্তু জি। আপনি যেটি ডেভেলপ বলছিলেন। করতে পারছে। এই জন্যই বললাম যে জামাত সবচাইতে বেশি এখন পর্যন্ত নির্বাচনী গণসংযোগ প্রচার প্রচারণায় ব্যয় করেছে এখন পর্যন্ত, কারণ আমার ভাই হতে বলতে পারে। এবার আসেন এই যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা বললেন, না, আপনি বলছেন যে 500 টাকা তেল, 500 টাকা বাকি খাওয়া, কিন্তু একটি কথা তো আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে প্রতি ব্যক্তির পেছনে 10 টাকা খরচ করার কথা বলা হয়েছে। এটা তো ভাই বাংলাদেশে আসলে আইন আছে কাগজে কলমে, কোথায় কোন আইন কতটুকু ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়ন হয়, এটা তো আমরা দেখতে পাই না। এই যে ভাই বললো, ভাইয়ের ওই যে প্রচারণা, এই যে পোস্টার ছিঁড়ছে, এটা কি আইনে আছে আমাদের কোথাও? পোস্টার ছেড়ে তো দণ্ডনীয় অপরাধ, আইনতের মানে অপরাধ না, এটা আইনের লঙ্ঘন না? তো ওনার পোস্টার ছিঁড়ছে, কই আইনের তো এখানে কোনো অ্যাপ্লাই আমরা দেখি নাই। তো এরকম কাগজে কলমে আইন বহুত জায়গায় আছে, কিন্তু বাস্তবায়নে নাই। তো এটা আসলে বলে লাভটা কি? যেদিন বাস্তবায়ন হবে সেদিন আপনি বলবেন যে পার ভোটারের পিছনে কয় টাকা ব্যয় করতে পারবেন, আর আপনি করছেন কতটুকু। সুতরাং এখন বলাটা এটা অবান্তর, শুধু ওই যে মুখের ক্যালোরি নষ্ট, মাথার ক্যালোরি নষ্ট। তো যাই হোক, এই যে আচরণবিধি ভঙ্গের যে বিষয়টা, কোনো দলে কিন্তু এই অংশে পিছিয়ে নাই, সেটা বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন, সবাই কিন্তু আচরণ বিধি ভঙ্গের জায়গায় মাশাআল্লাহ এক ধাপ এগিয়ে। যেমন জামাত ইসলামের ওই যে আমরা বর্ষিয়ান নেতা আমাদের চট্টগ্রাম অঞ্চলের শাহজাহান চৌধুরী, তিনি যে বক্তব্য দিয়েছেন, ক্লিয়ার না? তো একই সাথে বিএনপি নেতারাও তো হর হামেশাই এই বক্তব্য দেয়। তো আমাদের মধ্যে যদি এরকম চিন্তা থাকে, তাহলে আমরা আসলে ভাই কীভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারি? আপনি বলেন। যেমন আমি চাই এই প্রশাসন, পুলিশ দলনিরপেক্ষ হোক, আবার একই সাথে হৃদয়ে, মননে, মস্তিষ্কে এটা লালন করি যে ওই পুলিশের এসপি চেয়ারটা যাতে আমার লোক থাকে, ওই ডিসি চেয়ারে যাতে আমার মতাদর্শের লোক থাকে, ওই ইউনো চেয়ারে যাতে আমার মাইন্ডের লোক থাকে। এই চিন্তা যদি থাকে, তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে? আপনি বলেন। তা আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা চিন্তা, ভাবনা, এটা প্রকট, এটা যদি তারা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলতে না পারে, তাহলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হওয়া বা করাটা অনেক ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং। আমি এই জন্যই বলেছি যে আগামী নির্বাচনটা কেন সহিংস হবে, তার যে আলামত, এই আলামতগুলো হচ্ছে এগুলো। যেমন আছে না, আল্লাহ নবী বলেছেন না যে কিয়ামত কবে হবে সেটার সঠিক টাইম না বললেও তিনি কিন্তু বড় 10টা আলামতের কথা বলেছেন। এই 10টা আলামত যখন দুনিয়াতে ঘটবে, তোমরা ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে। তো একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যে আলামতগুলো দরকার, এই আলামত আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যে একটা নির্বাচন সহিংস হওয়ার জন্য যে ধরনের আলামতগুলো হওয়া দরকার, থাকা দরকার, তার সবগুলো আলামত এক্সিস্ট করছে। আপনার এলাকায় নির্বাচন প্রচারণার কি অবস্থা? আমার এলাকা ঠাকুরগাঁও 2, আলহামদুলিল্লাহ আমি প্রথম নির্বাচন করছি, মানে জাতীয় নির্বাচন। এর আগে ডাকসু নির্বাচন করেছি। তো আমায় আসলে নবীন প্রার্থী হিসাবে অনেক ভালো, এবং আমার নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত গণসংযোগ প্রচারণায় মাশাআল্লাহ, বিশেষ করে যেহেতু এবার তরুণদের একটা আধিক্য রয়েছে, বিগত 20 বছর তরুণরা ভোট দিতে পারে নাই, এই তরুণদের ভোটার সংখ্যাও কিন্তু এবার কম না। খরচটা কেমন? এবার কিন্তু তরুণরাই নির্ধারণ করবে আগামীতে কে পার্লামেন্টে যাবে, কে বিজয়ী হবে। তো খরচ এখন পর্যন্ত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, পারিবারিক জায়গা থেকে চালাচ্ছি। আমার পারিবারিক জায়গা থেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন দেশে বিদেশে, তারাও মাঝে মাঝে ডোনেট করেন আমার নির্বাচনী ব্যয় মেটানোর জন্য, তারা সহযোগিতা করেন। এখন পর্যন্ত কেমন খরচ হয়েছে? না, পরিমাণটা আমি আসলে এখন পর্যন্ত ওভাবে অ্যানালাইসিস করি নাই বা মানে ইয়া করা হয়নি। তবে মানে নির্বাচনী খরচ যেটা আসলে বাংলাদেশের বাস্তবতা ভাই, এটা অস্বীকারের কোনো কারণ নাই। কেউ যদি বলে যে টাকা ছাড়াই নির্বাচন, এটা একটা ভোগাস কথা। নির্বাচন মানে টাকার খেলা, কারণ এটা বিগত 54 বছরে বিগত সময়ের দলগুলো প্রতিষ্ঠা করে গেছে। এখন আপনি চাইলেই মানে একবারে রাতারাতি এই সংস্কৃতি আমরা আসলে পরিবর্তন করতে পারবো না। টাকা লাগে কেন? এই যে বললাম, সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এই সংস্কৃতি পরিবর্তন করতে হলে আপনাকে সময় নিতে হবে। সময়ের পরিক্রমায় আমরা তো যাচ্ছি, এই যে ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছি, আমরা কিন্তু আগের মতো প্রার্থীদের মতো ওই যে 500 টাকা 1000 টাকা নোট পকেটে ঢুকাই দিচ্ছি প্রার্থীদের, এই কাজ কিন্তু আমি করি না।
আমি একবার স্পষ্ট করে বলছি ভাই, আমি এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় প্রায় 250-র মতো মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান, শ্মশানঘাট, যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, 3 থেকে 7 লক্ষ টাকা করে একটা মসজিদ মন্দিরে আমি কিন্তু বরাদ্দ নিয়ে গেছি। কাজ চলছে, আমার অসংখ্য রাস্তা কাজ চলছে। এই যে গত 3 দিন আগে একটা রাস্তা আমি উদ্বোধন করে দিলাম। মানে উদ্বোধন তো আসলে আমি করতে পারি না, মানে ওনারাই উদ্বোধন করেছে, আমি শুধু মানে ভিডিও কলে বলেছি যে এটা আমার উদ্যোগেই আমি এটা বরাদ্দ দিয়েছেন। মানে কি সরকারিভাবে? সরকারিভাবে, সরকারি প্রতিষ্ঠান থেকে। তা আমি কোথা থেকে বরাদ্দ দিব? সরকারি থেকে আমি আমার এলাকায় উন্নয়নের জন্য আমি নিয়ে যাচ্ছি, মানে বরাদ্দটা পাস করে দিয়েছি, দায়িত্ব নিয়ে। একজন জনপ্রতিনিধি বা একজন নেতার কাজটা কি? এলাকার উন্নয়ন করা, জনগণের পাশে থাকা, জনগণের কল্যাণে ভূমিকা রাখা। কারণ আপনি জনগণের কল্যাণে কীভাবে ভূমিকা রাখবেন? এই যে সরকারি যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কিন্তু করতে হবে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আগের নেতারা কি করতো, ধরেন যে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, 5 লাখ টাকা আগে নিজে পকেটে রাখতো, কিংবা যে ঠিকাদার কাজ করে ওকে টেলিফোন করে বলতো, এই 5 লাখ টাকা আমার পকেটে রাখো বা আমার ব্যাংকে পাঠাও, না হলে কিন্তু কাজ করতে পারবো না। আর আমি ফারুক হাসান কি করি? ঠিকাদারদের ফোন দিয়ে বলি 1 নম্বর ইট, 1 নম্বর বালু, 1 নম্বর জিনিস দিয়ে রাস্তা বানাতে হবে, 2 নম্বর হলে কিন্তু ভাই আপনারা বাইন্ধে রাখবো। আমি কিন্তু টাকা চাই না, আমি বলি কাজটা ভালো করতে হবে, কাজ আমি চাই, এলাকার উন্নয়ন চাই। এই যে কাজগুলো করছি, আমি এখন পর্যন্ত প্রায় 1600 টিউবওয়েলের ঘোষণা দিয়েছি। আমার 16টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে 100 করে টিউবওয়েল দিব। 450-র মতো টিউবওয়েল বিতরণ করছি এই 2 মাসে। বাকিগুলো তো ইনশাআল্লাহ জানুয়ারির মধ্যে বিতরণ করব। সরকারি না, এগুলো সরকারি না, এগুলো বিভিন্ন ধরেন যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমি কালেক্ট করতেছি। মানে কিনছেন? কালেক্ট করতে, সংগ্রহ করতেছি যে ভাই আমার এলাকা গরিব, তো খরচ আছে নিশ্চয়ই, সে খরচটা ক্যারিং খরচ আমি বহন করতেছি। আর টিউবওয়েলগুলো তারা ধরেন যে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানে আপনার ওই যে মানবিক এনজিও প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, যারা মানবিক কার্যক্রমগুলো চালাচ্ছে, তাদের মাধ্যমে অসংখ্য মসজিদ আমি করে দিচ্ছি। একটা মসজিদে ধরেন যে 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত খরচ। এগুলো বিভিন্ন ধরেন যে আপনার জার্মান ভিত্তিক, কাতার, আপনার ওই যে দুবাই ভিত্তিক বিভিন্ন আপনার প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর মাধ্যমে আমি করতেছি। কিছুদিন আগে আমি আমার ধরেন যে একটা ইউনিয়নে একটা নতুন মসজিদ করে দিলাম, এই যে বেশি দিন হয় নাই, বলে 15-20 দিন হবে, প্রায় 14 লক্ষ প্লাস টাকা খরচ হয়েছে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমার চলমান। আমি অজুখানা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দেওয়ার ঘোষণা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় বোধহয় 150-র মতো অজুখানা আমি দিয়েছি। আমি ঘোষণা দিয়েছি আমার এলাকার কোনো মসজিদ মাদ্রাসা অজুখানা থাকবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় আমি অজুখানা নিশ্চিত করব, যেটাতে নাই। তো এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আগেও হওয়ার কথা ছিল। কেন হয় নাই? আগের নেতারা ছিল 2 নম্বর, আগের নেতারা ছিল বদমাইশ, লুটপাটকারী, চোর। তারা আসলে জনগণের এই বরাদ্দের টাকা লুটপাট করে খেয়ে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে। তো এই যে পরিবর্তন নিয়ে আসার একটা স্বপ্ন, এই স্বপ্ন আমি জনগণের সামনে যখন তুলে ধরছি, জনগণ তো আকৃষ্ট হচ্ছে। আমি বলছি যে ভাই ঢাকায় বাজেট হয় আমার এলাকার জন্য, কিন্তু ঢাকা থেকে ওই 100 টাকা বাজেট যাইতে যাইতে ঠাকুরগাঁয়ে 90 টাকায় নেতাদের পকেটে চলে যায়, 80 টাকায় নেতাদের পকেটে চলে যায়, থাকে কত 20-30 টাকা। এই 20-30 টাকা দিয়ে কি উন্নয়ন হবে? তাহলে নেতা বানাতে হবে কেমন? নেতা বানাতে হবে এমন নেতা, যে নেতা ঢাকায় 100 টাকা বাজেট হবে ঠাকুরগাঁও 2 আসনের জন্য, এই 100 টাকা ঠাকুরগাঁও 2 আসনে নিয়ে গিয়ে বাস্তবায়ন করবে, এরকম নেতা বানাবো। আমরা সেটি দেখতে চাই ফারুক হাসানের কাছ থেকে, যে আসলে উদাহরণ। আমি এখানে আরেকটা বলে রাখি ভাইজান 30 সেকেন্ডে, আমার আসলে ব্যক্তিগতভাবে জনগণের বরাদ্দ অর্থ মেরে নেতা হওয়া, এমপি হওয়ার কোনো খায়েশ নাই। আল্লাহ আমাকে একটা বড় জায়গায় নিয়ে আসছেন। আমি জাতীয় রাজনীতি করার সুযোগ পেয়েছি কৃষকের সন্তান হিসেবে। আমি আমার শ্বশুর বাড়ি যেখানে, হ্যাঁ, আমি বিয়ে করছি, আমার শ্বশুর সাবেক ধরেন যে ঢাকায় মেয়র ইলেকশন করলেন, উনি এমপি ইলেকশন করেছেন, শ্বশুরের ভাই সাবেক এমপি ছিল, আমার ওয়াইফ হাইকোর্টের আইনজীবী। সব মিলিয়ে আল্লাহ আমাকে একটা ভালো জায়গায় বসিয়েছেন। আমার আল্লাহর রহমতে নির্বাচন করার জন্য কিংবা রাজনীতি করার জন্য কারো কাছ থেকে টাকা মারতে হবে, নিতে হবে, এটা প্রয়োজন নাই। সেটি আমরা একবারে ক্লিয়ার করে দিলাম মিডিয়ার সামনে, যাতে এই প্রশ্নগুলো কেউ নিশ্চয়ই সেই দৃষ্টান্তটা আপনি তুলে ধরবেন, আমরাও সেটি দেখতে থাকব। শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একেবারে শেষ করব। খুব সংক্ষেপে যদি আতিক ভাই বলেন, ফারুক হাসান বলছিলেন যে 500 টাকা 1000 টাকা দেওয়ার যে কালচার, সেই কালচার থেকে আসলে বেরিয়ে আসতে চান তারা। আপনি কি বলবেন? এই টাকার লেনদেন বা এত টাকা প্রয়োজন হয় কেন ভোটের জন্য? আজকে তো ফারুক ভাই মোটামুটি সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে কথা বলেছেন, বলেন আপনি বলেন, এবং নির্বাচনী ক্যাম্পেইনও করে অনেকটা উনি ওনার এলাকা নিয়ে। ভালো, ধন্যবাদ, যে সুযোগে উনি মোটামুটি ভালোই কাজে লাগিয়েছেন। দেখুন, খরচটা কোথায় হয়? জামাত ইসলামী যারা আমরা করি, ধরুন আমি গণসংযোগ করেছি, সবাই চলে আসেন, আমার কোনো বাহিনী নেই। আমি যখন যে ওয়ার্ডে যাব, আগে বলা থাকে ওয়ার্ডে জনসত্তর কাছে চলে আসেন, আমরা কাউকে টাকা দিয়ে সেখানে আনতে হয় না। অন্য সংগঠন ভিন্ন। জামাত ইসলামের কোনো নমিনির পক্ষে যদি বড় কোনো মিছিলও হয়, সবাই স্বেচ্ছা আসেন, অনেকেই তার পকেটে টাকা দিয়ে সেখানে আসেন। আমরা কোনো একটা মিটিংয়ে যে এত বড় বাজেট করতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, হয়তো বাস ভাড়া সংগঠন সেখানে দিয়ে থাকে, কিংবা কোনো ফেস্টুন আমরা সেখানে করি। আমাদের কোনো গণসংযোগ বলেন, কোনো মিছিল বলেন, আমরা কাউকে টাকা দিয়ে 500 টাকা বা 1000 টাকা কারো পকেটে দেওয়া হয় না, সিস্টেমে নেই। তিনি দেখাচ্ছিলেন আমরা নাস্তাও করাতে হয় না, নাস্তা খেতেও চায় না, ভাই খেতেও চায় না, বলে আসেন, বলে না ভাই আমার নাস্তা পরে খাবো আমরা এখানে। এটা জামাত ইসলাম। আমরা মনে করি সবচেয়ে কম খরচে
ইলেকশন করা সম্ভব জামাতের পক্ষে, কারণ জামাতের কোনো কর্মীকে টাকা দিয়ে আনতেও হয় না, না খাওয়ালেও কোনো সমস্যা সেখানে নাই। আমরা মনে করি এটি সব, কিন্তু অন্য দলে কিন্তু তা না। অন্য দলে কিন্তু আগে টাকা দিতে হয়, তারা মাথা গণে যে কয়জন আসবে, কত টাকা দেওয়া লাগবে। এবং দেখা যায়, দেখুন আপনি দেখবেন জামাতে কোনো মিছিলে কিন্তু লোক কমে যায় না, আরও বাড়ে। অন্য দলের কী হয়ে যায়, শুরু হয় 10,000 লোক নিয়ে, শেষ হয় 3,000 লোক নিয়ে, টাকা পেয়ে যায়, আস্তে সরে পড়ে সেখানে। এটা কিন্তু পার্থক্য। কিন্তু জামাত ইসলামের যত কঠিন প্রোগ্রামই হোক, অন্য দলগুলো টাকা দিয়ে মিছিলে লোক নিয়ে আসে, এটা বেশি, এটা বাংলাদেশে বাস্তব। কারণ আপনি দেখবেন তার ড্রেস আপ কেমন দেখবেন। এখানে একটা পলিটিক্যাল মিটিংয়ে বহু ধরনের লোক থাকে, বুঝবেন যে কে টাকা দিয়ে আনা হয়েছে, কাকে টাকা ছাড়া আনা হয়েছে। জামাত ইসলামের কোনো মিটিংয়ে কখনো টাকা দিয়ে কিন্তু আনতে হয় না। তাকে আমরা নাস্তা করাই, আপনি আসেন এখানে নাস্তা, দুপুরে লাঞ্চ করে মিটিংয়ে আসেন, এতটুকু তো করতে হয়, এটা একটা মানুষকে করা উচিত। কিন্তু টাকা দিয়ে আমরা লোককে নিয়ে এসে এখানে বেশি পরিমাণ লোক দেখাবো, এটি যদি আমরা করতাম তাহলে আমাদের কোনো প্রোগ্রাম ডিসিপ্লিন হতো। দেখুন আপনি দেখেন আমাদের যে প্রোগ্রাম পল্টন হয়েছে, এত গরম ছিল, কেউ কি ছোটো জায়গা থেকে যেই যেখানে সে বসেছিল, সে কেউ নড়াচড়া কিন্তু করে নাই। তো টাকা দিয়ে যদি আমরা লোক নিয়ে আসি তাহলে কোনো মিটিংয়ে সুষ্ঠু করা যায় না, সেখানে মারামারি হয়, সেখানে খাবার নিয়ে গণ্ডগোল হয়, শেয়ার সরাসরি হয়। কিন্তু জামাত ইসলামী কোনো প্রোগ্রামে মারামারির কোনো সুযোগ নাই, খাওয়া প্যাকেট না পেলেও কিন্তু কারো আফসোস নাই। এবং সেখানে কোনো কেউ কাউকে মারবে কেন, তার স্বার্থ কি সেখানে? সে আসছে দলীয় প্রোগ্রামে এবং তার উদ্দেশ্য যাতে করে প্রোগ্রামটা আমাদের সেখানে সুন্দর হয়। আমরা মনে করি, দেখুন এই যে ইলেকশন, দেখুন আপনি জামাত যা মনোনয়ন দিয়েছে, দুই এক জায়গায় কিছু ঘটনা ঘটেছে যে মারামারির পেছনে এই যে টাকা পয়সার আসে না, স্বার্থ আছে না, কেন আসে? আমরা দেখি চেয়ার ছুড়ে হ্যাঁ, ওই যে অমুক ভাইয়ের থেকে আসছে, অমুক ভাইয়ের নাম ওখানে বলা হয় নাই, অমুক ভাইয়ের লোকের এখানে বিরিয়ানি কম পাইছে, অমুক ভাইয়ের লোকদের এখানে শেয়ার জায়গা দেওয়া হয়নি, এগুলো হচ্ছে তো। কিন্তু জামাত ইসলামের কোনো মিটিংয়ে যিনি আগে বসবেন, যিনি পরে বসবেন, খাবার পেলেন কি না পেলেন এটি কার অভিযোগ সেখানে থাকে না। এটাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য। যদি এগুলোকে আমরা অবলম্বন করতে পারি, আশা করি রাজনৈতিক পরিবেশটা সুন্দর হবে। মনোনয়ন নিয়ে কোথাও রাস্তা অবরোধ করতে হবে না, বিক্ষোভ সেখানে হবে না, এবং সবাই ডিসিপ্লিনে কাজ করার সুযোগ পাবে। এবং জামাত ইসলামী সে রাজনৈতিক সৌন্দর্য এখন আমাদের এই দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি, যে কম টাকা বিনা পয়সায় জনশক্তিরা আসবেন, মিছিল করবেন, তারা সেখানে বাস্তবায়ন করবেন। আমরা কাউকে টাকা পয়সা দিয়ে, ভাড়া দিয়ে, খরচ দিয়ে এই ধরনের কাজ আমাদের করতে হয় না বলেই কিন্তু আমরা ভালো আছি। এছাড়া ভিন্ন পথ অবলম্বন করা লাগতো, আমাকে চাঁদাবাজি করা লাগতো, আমি কোত্থেকে পাবো? যারা আছে টাকা, তারা চাঁদাবাজি করেন, দখলবাজি করেন, তাদের রেগুলার একটা সোর্স অফ ইনকাম আছে, 1-2 কোটি টাকা খরচ করেন সেখান থেকে। তো আমরা অবৈধ পথে আমরা হাঁটি না, অবৈধ ইনকামও আমাদের নাই, সুতরাং খরচও সেখানে আমাদেরকে এইভাবে সীমিত আকারে করেই নির্বাচনটা আমরা করার সুযোগ সেখানে পেয়ে যাই। অন্য দলের যেখানে খরচ 10 লক্ষ টাকা, আমাদের খরচ হয় মাত্র 50,000 টাকা, তার হয়তো আমরা, কিন্তু বাকিদের তো অনেক খরচ হয় এবং তারা এই খরচে কত গুণ হবে এটা আমি নির্ধারণ করতে পারবো। আপনারা যে ভাই ফারুক হাসান হাসছিলেন না, পল্টনে যে সমাবেশটা করলেন, এই সমাবেশে বোধহয় আপনাদের সেক্রেটারি জেনারেল একটা বোধহয় হিসাব দিয়েছিল, বোধহয় কত কোটি, আমি ঠিক জানি না, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, বোধহয় 3 কোটি না 3.5 কোটি বলছে। এখানে ডেকোরেশন খরচ আছে না, না বলতেছি আর কি। তা আপনি দেখেন যে এটা আপনাদের হিসাব, তো জনগণ বলে যেখানে মোটামুটি ভাই 15-20 কোটি টাকার উপরে খরচ হয়েছে। ওটাই তো বাস্তবতা, আমরা কাউকে টাকা জানি নাই। আপনাদের একটা বড় সমাবেশে দেন 3.5 কোটি, কিন্তু অ্যামাউন্ট ছোট না। একটা বড় আকারের প্রোগ্রাম, আপনারা 10টা ট্রেনও ভাড়া করছেন। না, আপনি এখানে মনে করেন, এখানে আমি এটাই বলছি যে মানে টাকা ছাড়া যে রাজনীতি হয় না, এটা তো ভাই মানতে হবে না। কিন্তু সেটা তো আমি বলছি না যে টাকাটা কোথা থেকে নিয়ে আসছেন, আমার কথা হচ্ছে টাকা খরচ হয়, কারণ আপনাদের সিস্টেমটা ভালো, যে আপনারা আপনাদের কর্মীদের কাছ থেকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু টাকা খরচ হয়। সবাই নিজের আমাদের ডেকোরেশন খরচ গিয়েছে, মাইকিং খরচ হবে, স্বাভাবিক মিডিয়া খরচ সেখানে। আমি এটাই বলছি, নির্বাচনের বাইরে অন্য কোনো ভাবে কোনো কাউকে দে পকেটে দিয়ে দেওয়ার বিষয় এটি না। অনেকে না খেয়ে এসেছেন, অনেকে বাসাতে রান্না করে, এটা তো আমি আসলে ভোটের মাঠে বলছি, আমরা অনেককে দেখলাম টাকা এসেছেন, তিনি বাসাতে খাবার নিয়ে এসেছেন, কেনার যে বিষয়টা আর কি। আমরা আসলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। জি, আসলে আমরা এই ভোট কেনা বেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।